নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় হবে ষোড়শ মহাজনপদ। তোমরা খুব ভালো মতোই জানো ষোড়শ মহাজনপদটা এই যে বিষয়টা এটা যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু একটা খুব কমন টপিক। এই টপিক থেকে তোমার ১ থেকে ২টা প্রশ্ন অবশ্যই আসবে। তো আমাদের আজকের এই যে ক্লাসটা হতে চলেছে তুমি ১০০% ভেবেই রাখো যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ বা স্কুল কলেজ লেভেলের যে কোনো পরীক্ষায় কিন্তু তুমি এখান থেকে কোশ্চেন কমন 100% পাবে। তো যাই হোক, তো এখানে শুরু করব আজকের আমাদের এই ক্লাস। তো এখানে ষোড়শ মহাজনপদ অর্থাৎ ১৬খানা মহাজনপদের কথা বলা হয়েছে। তো ১৬খানা মহাজনপদের আগে আমাদের যেটা জানতে হবে, মহাজনপদের আগের অবস্থা অর্থাৎ মহাজনপদের আগে জনপদের তৈরি হয়েছিল। গেল যেমন প্রাচীনকালে মানুষ গুহাবাসী আস্তে আস্তে বসবাস করা শিখলো, তারপরে তাদের গোষ্ঠী তৈরি হলো, তারপরে কয়েকটা জন তৈরি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, তো এরকম। তো জনপদের ক্ষেত্রে কি বলছে, প্রাচীন ভারতে অর্থাৎ বৈদিক যুগের প্রথম দিকে ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ, এই যে সময়কাল, এই সময়কালে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র, ঠিক আছে, রাষ্ট্র গড়ে উঠেছিল। এগুলি সাধারণত জনপদ নামে পরিচিত, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গড়ে উঠেছিল। এটা সময়কাল কত, ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। এর একটা বৈশিষ্ট্য তোমরা সবসময় জেনে রাখবে, জনপদে একটা নির্দিষ্ট জাতির লোকই বসবাস করত, একটা জনপদে একটা নির্দিষ্ট জাতির লোক বসবাস করবে। তো তারপরে চলে আসি মহাজনপদ। তো এখানে মহাজনপদের মধ্যে কি বলা হচ্ছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে মানে আগে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের আগে ভারতে উপজাতি গোষ্ঠী ভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের অস্তিত্ব কিন্তু ছিল। তো এগুলো উপজাতি ভিত্তিক, আমরা কি বলেছি, একটা নির্দিষ্ট উপজাতির নিয়ে একটা জনপদ, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো জনপদ ছিল। তো এবার দেখা গেল যে একটা জনপদের এরকম একটা জনপদের সাথে আরেকটা জনপদের কি সংঘর্ষ, তারপরে দুটা মিলে একটা জনপদ হয়ে গেল। তো এরকম ভাবে দেখো কি বলা হচ্ছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জনপদের অস্তিত্ব ছিল, এই জনপদগুলি নিজেদের মধ্যে সর্বদাই সংঘর্ষে লিপ্ত থাকত। তো সংঘর্ষে লিপ্ত থেকে একে অন্যের ভূখণ্ড দখল করত। তো এইভাবেই বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি ২ বা ততোধিক জনপদ যুক্ত হয়ে অপেক্ষাকৃত বৃহৎ আয়তনের যে উত্থান রাজ্যের, সেটাই হচ্ছে মহাজনপদ। বোঝা গেল, এগুলি রাজ্যগুলোকেই বলা হচ্ছে মহাজনপদ। তাহলে বেসিক জিনিস কি, বেসিক জিনিসটা দেখো, যে ছোট এই একটা জনপদ, 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 এরকম ছোট ছোট জনপদ। এবার ধরে নিলাম এই জনপদটা কি এই বাকি সবগুলো জনপদকে জিতে নিল, পরে টোটাল বড় জায়গাটা একটা জনপদ হয়ে গেল। এই যখন এটা বড় আকার ধারণ করলো তখন সেটাকে বলা হচ্ছে মহাজনপদ। তো এই ছোট যে অংশগুলো ছিল যেগুলোকে আমরা জনপদ বললাম, এগুলোর মধ্যে কি একটা নির্দিষ্ট জাতির লোক বসবাস করত, কিন্তু যখন একাধিক জনপদ মিলে একটা মহাজনপদ তৈরি হচ্ছে তখন কি এই জাতির লোক একটা এখানে এক ধরনের জাতি, এই জনপদে এক ধরনের জাতি, এই জনপদে এক ধরনের জাতি, মানে কি মহাজনপদে সবসময় মনে রাখতে হবে একাধিক জাতির লোক কিন্তু বসবাস করবে। তাহলে এই গেল বেসিক ডিফারেন্স জনপদ এবং মহাজনপদ। এখন আমরা যে আলোচনাটা করব, যে মূলত ১৬খানা রাজ্যর নাম এবং রাজধানী, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এছাড়াও আরও অন্যান্য জিনিসও পড়ব, তবে ফার্স্ট স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। প্রথম স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি, যে রাজ্য এবং রাজধানী। রাজ্যের মধ্যে প্রথম কি, কাশী, কাশীর রাজধানী বারাণসী। কোশল, কোশলের শ্রাবস্তী, এবং এটাকে উত্তরাঞ্চলের বলা হয়, এটাই হচ্ছে মেন কিন্তু কোশলের রাজধানী শ্রাবস্তী। তবে এছাড়াও আর যেটা আছে দক্ষিণাঞ্চলের, তার নাম হচ্ছে কুশাবতী। গেল। অঙ্গর রাজধানী কি, চম্পা। বৎসর রাজধানী কোশাম্বী। কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্থ। পাঞ্চাল, পাঞ্চালের দুটো রাজধানী, এক অহিচ্ছত্র আর এক কাম্পিল্য। তো উত্তর অঞ্চলের নাম অহিচ্ছত্র, দক্ষিণাঞ্চলের রাজধানী কাম্পিল্য। মৎস্য যে জনপদ, তার রাজধানীর নাম ছিল বিরাটনগর। সুরসেনের সুরসেন যে জনপদ, তার রাজধানীর নাম ছিল মথুরা।
অসমক, এই অসমক কিন্তু একমাত্র জনপদ যেটা দক্ষিণ ভারতে অবস্থিত। এরকম প্রশ্ন আসে যে ষোড়শ মহাজনপদের মধ্যে কোন জনপদটা দক্ষিণ ভারতে অবস্থিত, তাহলে সেটা হবে অসমক। এর অবস্থান বা এর রাজধানীর নাম কি? পোতালি বা পোটান বা পোদান বা পোতন, এর অনেকগুলো নাম হয়, এক কথায় পোটালি গেল। নেক্সট চলে আসি অবন্তী। অবন্তীর রাজধানী উজ্জয়িনী। এখানে অবন্তীর একটা লেখা হয়নি, তো অবন্তীর দুটো রাজধানী ছিল, ঠিক আছে, উজ্জয়িনী একটা আর একটা হচ্ছে মাহিষ্মতি। উত্তর অবন্তী, অবন্তীর উত্তর এবং দক্ষিণ দুটো, উত্তরের নাম ছিল হচ্ছে উজ্জয়িনী আর দক্ষিণেরটার নাম ছিল মাহিষ্মতি। তাহলে অবন্তীর দুটো রাজধানী, উজ্জয়িনী উত্তরের নাম আর দক্ষিণের রাজধানীর নাম হচ্ছে মাহিষ্মতি। চলে আসো গান্ধার। গান্ধার কি? গান্ধারের রাজধানীর নাম ছিল তক্ষশিলা। কম্বোজ বা কম্বোজ এর রাজধানীর নাম ছিল পুষ্কলাবতী। তো এই হচ্ছে 12খানা আমাদের রাজ্য। এবার আমরা দেখব যে 13 নম্বর চেদি। চেদির শক্তিমতী। মগধের, মগধের ক্ষেত্রে বলা হচ্ছে প্রথমে ছিল রাজগৃহ, পরবর্তীতে পাটলিপুত্র, ঠিক আছে, গিরিব্রজও কিন্তু ছিল মগধে। চলে আসি নেক্সট 15 নম্বর ব্রিজি। ব্রিজির হচ্ছে বৈশালী। আর মল্ল, মল্ল হচ্ছে কুশাবতী বা পাবা, ঠিক আছে, পাবাপুরী বলা হয়, তো মল্ল হচ্ছে কুশাবতী বা কুশীনগর পাবা, আর ব্রিজি হচ্ছে বৈশালী। তো এরকম কিন্তু 16খানা রাজ্যের নাম আমাদেরকে কিন্তু জানতে হবে এবং তাদের রাজধানীর নাম। বেসিক কোশ্চেন যদি আসে তাহলে রাজ্য এবং রাজধানী থেকে কিন্তু কোশ্চেন তোমরা কমন পাবে। এখন আমরা যে আলোচনাটা করব, এই আলোচনার মধ্যে মূলত স্থান পাচ্ছে উৎস, অর্থাৎ এই ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানার জন্য আমাদের কোন কোন গ্রন্থকে অবলম্বন করতে হয়। এদের মধ্যে প্রথম আমরা বৌদ্ধ গ্রন্থ পাচ্ছি যার নাম অঙ্গুত্তর নিকায়, এখানে 16খানা মহাজনপদের উল্লেখ আছে। জৈন গ্রন্থ পাচ্ছি যার নাম ভগবতী সূত্র, এখানেও 16খানা কিন্তু মহাজনপদের উল্লেখ আছে। তবে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, এখানে কিন্তু কিছু কিছু আলাদা নাম আছে, যেমন বঙ্গ, এই নামটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল যে 16খানা জনপদ তার মধ্যে নেই গেল। বৎস, এটাও নেই। তো এবার এগুলোর বিভিন্ন নাম বিভিন্ন জায়গাতে বর্ণনা আছে, সেই কারণে এগুলোকে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমাদের কি দেখতে হবে, বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র। তো শুধু কি এই দুটো থেকেই? একদমই না, এর থেকেও বেশি কিছু আরও গ্রন্থ আছে যেখান থেকে কিন্তু ষোড়শ মহাজনপদের সম্পর্কে জানা যায়। কি সেগুলো? এগুলোর মধ্যে দেখো, এছাড়াও বৌদ্ধ গ্রন্থ দীর্ঘনিকায়, চুল্ল নির্দেশ এবং মহাবস্তু, 3খানা। এছাড়াও আছে পাণিনির অষ্টাধ্যায়ী, এখান থেকেও কিন্তু মহাজনপদগুলির সম্পর্কে জানা যায়। আর কি, ষোড়শ মহাজনপদ সম্পর্কে তথ্য দিয়েছেন কে? ঐতিহাসিক ক্যানিংহাম আর ডক্টর রায়চৌধুরী। ক্যানিংহাম এবং রায়চৌধুরী এদের বর্ণনায় কিন্তু ষোড়শ মহাজনপদের সম্পর্কে বর্ণনা আছে, বা এরা কিন্তু মূলত প্রথম দিকে কিন্তু এই তথ্যগুলো কিন্তু দিয়েছিলেন। এখন আমরা মূলত একটা একটা করে 16খানা রাজ্য সম্পর্কে পড়ব। তো প্রথমেই আমাদের যে রাজ্য সম্পর্কে পড়তে হবে তার নাম কাশী। তাহলে কাশী কি? প্রথম দিকে সব থেকে 16খানার মধ্যে যদি কেউ শক্তিশালী থাকে, প্রথম দিকে, শেষে কিন্তু শক্তিশালী হলো মগধ, কিন্তু প্রথম দিকে কেউ যদি শক্তিশালী থাকে তাহলে তার নাম কি? তার নাম হচ্ছে কাশী গেল। প্রথম দিকে ক্ষমতা এবং প্রতিপত্তিতে কিন্তু শীর্ষস্থানে ছিল এই কাশী। পরবর্তীতে বুদ্ধের জন্মের পরে কোশল রাজ্যের সাথে মিশে যায়। কি? বুদ্ধের যখন জন্ম হচ্ছে তখন, মানে গৌতম বুদ্ধর যখন জন্ম হচ্ছে সেই সময় কিন্তু কাশীটা কোশল রাজ্যের সাথে কিন্তু মিশে গিয়েছিল। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি কি, কাশীর বরুণা এবং অসি দুটো নদী, ঠিক আছে, বরুণা এবং অসি। কাশীতে কোন দুটো নদী ছিল? বরুণা এবং অসি। বরুণা নদী ছিল উত্তরে এবং অসি নদী ছিল দক্ষিণে, এই নিয়ে নামটা হয়েছে বারাণসী। তাহলে কাশীর রাজধানী ছিল বারাণসী। নেক্সট 2 নাম্বার যে রাজ্য সম্পর্কে পড়ব বা মহাজনপদ তার নাম হচ্ছে কোশল। কোশলের ক্ষেত্রে কি বলবো, দেখো কোশলের বর্তমান অবস্থান কোথায়, আমাদেরকে কিন্তু বর্তমান অবস্থাটাও করতে হবে, তার কারণ ম্যাচিং যদি আসে পরীক্ষায় তাহলে কিন্তু বর্তমান অবস্থা এবং নাম দেয়, বা রাজধানী এবং নাম এরকমভাবে কিন্তু আসে। তাহলে বর্তমান কোথায় অবস্থিত? বর্তমানে অযোধ্যাতে অবস্থিত। প্রাচীনকালে কোশল রাজ্য, ঠিক আছে, এই প্রাচীনকালের কোশল রাজ্যটা কোথায়? বর্তমানে এখন অযোধ্যাতে। রাজ্যের বিস্তৃতি সম্পর্কে যদি বলি তাহলে উত্তর দিকে নেপাল,
এর থেকে দক্ষিণে সর্পিকা বা সাই নদী, আর পূর্ব দিকে কি সদানীরা, সদানীরার আর একটা নাম আমরা পারি গণ্ডক। তো সদানীরা বা গণ্ডক নদী, এখান থেকে পশ্চিমে গোমতী নদী পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা কোশলের পেয়ে যাচ্ছি। কি উত্তরে নেপাল থেকে দক্ষিণে সর্পিকা, আর পূর্ব দিকে সদানীরা বা গণ্ডক থেকে পশ্চিমে গোমতী পর্যন্ত। এবার এই সরজু নদীর রাজ্যটিকে কিন্তু উত্তর দক্ষিণ দুটা ভাগে বিভক্ত কিন্তু করেছিল, উত্তর এবং দক্ষিণ এটাকে বিভক্ত করেছে কোশলকে কোন নদী? সরজু নদী। এই সরজু নদী কিন্তু বিভক্ত করেছে। ফলে আমরা এখানকার দুটো রাজধানী দেখতে পাচ্ছি, শ্রাবস্তী উত্তরাঞ্চলের নাম, আর দক্ষিণাঞ্চলের নাম হচ্ছে কুশাবতী। আর এই কোশল যে রাজ্য ছিল, এই কোশল রাজ্যের বা কোশল জনপদের প্রধান শহর কোনটা ছিল? তার নাম ছিল সাকেত। তাহলে এর নাম কি ছিল? সাকেত। সর্বশ্রেষ্ঠ রাজা, এই কোশলের সর্বশ্রেষ্ঠ রাজা, এটা পরীক্ষাতে আসে, নেট পরীক্ষা বিগত এসেছে, সেট পরীক্ষাতেও এসেছে, এমনকি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এই নামটা অবশ্যই আসে। সেই কারণে তোমাদের কোশল রাজের নাম জানতেই হবে। তাহলে কোশল রাজের নাম কি ছিল? প্রসেনজিৎ, ঠিক আছে। আর তার স্ত্রীর নাম ছিল মল্লিকা, তার স্ত্রী আর প্রসেনজিৎ এরা কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিল। তো যাই হোক, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয়ার্ধে কিন্তু রাজা ছিলেন কি? প্রসেনজিৎ। ব্রাহ্মণ্য যে গ্রন্থ, সেখানে তার ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের কথাও কিন্তু জানা যায়, যে প্রসেনজিৎ ব্রাহ্মণ্য ধর্মের প্রতিও কিন্তু সমর্থন করত বা অনুরাগিত ছিল। তো যাই হোক, পরবর্তী যে রাজা তার নাম হচ্ছে বীরুরব, এ প্রসেনজিতের পুত্র ছিল বীরুরব। গেল। তাহলে এই কোশল সম্পর্কে মোটামুটিভাবে আমরা কিন্তু একটা আইডিয়া নিলাম। তো এখান থেকে কোশ্চেন কিন্তু এর বাইরে হবে না, তোমরা সবসময় মনে রাখবে কোশ্চেন এই যে মনে হতে পারে খুব অল্প অল্প, কিন্তু না, এটা অনেক কোশ্চেন, 16খানার আমাদের জানতে হচ্ছে, ঠিক আছে। অতএব এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেন কমন পাবে, ওই জন্য চিন্তার কিচ্ছু নেই। এবার আমরা 3 নাম্বার যে রাজ্য সম্পর্কে আলোচনা করব, সেটা হলো অঙ্গ। অঙ্গ এর বর্তমান অবস্থান কোথায়? ঝাড়খণ্ডের দেওঘর। তো ঝাড়খণ্ডের দেওঘরে অঙ্গ অবস্থিত। আর কোথায়? বিহারের ভাগলপুর এবং মুঙ্গের। প্রাচীনকালে এটা হচ্ছে অঙ্গরাজ্য ছিল। বোঝা গেল? তাহলে এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, তাহলে দেখো এখানে গেল ঝাড়খণ্ড, এদিকে বিহারের ভাগলপুর আর মুঙ্গের। রাজ্যের বিস্তৃতি সম্পর্কে যদি বলি, পশ্চিমে মগধ, উত্তরে গঙ্গা নদী, আর গঙ্গা ও চম্পা বা চন্দন নদী এই সঙ্গমে এটা অবস্থিত। অঙ্গের রাজধানীর নাম কী ছিল? চম্পা। এটা 2016 সালের যে এসএসসি পরীক্ষা, এটা কিন্তু এসেছিল অঙ্গের রাজধানীর নাম চম্পা। চলে আসি প্রধান শহর। প্রধান শহরগুলোর মধ্যে আছে অঙ্গতে কোন কোন শহর? 1 রাজগৃহ, 2 শ্রাবস্তী, 3 সাকেত, 4 কৌশাম্বী এবং 5 বারাণসী। রাজার নাম যদি বলি, অঙ্গরাজ। অঙ্গরাজ আমরা কর্ণের নাম শুনি অঙ্গরাজ মহাভারতে, কিন্তু তারও আগে যদি বলা হয় তাহলে কী হবে? সেটা ব্রহ্মদত্ত। তাহলে রাজাকে ছিল ব্রহ্মদত্ত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে কিন্তু এই ব্রহ্মদত্ত অঙ্গ কিন্তু রাজ্যের রাজা ছিলেন। রাজ্য তো ঠিক না, মহাজনপদের রাজা। 4 নাম্বার আলোচনা করব আমরা বৎস সম্পর্কে। তাহলে কি দাঁড়াচ্ছে? বর্তমান এলাহাবাদ অঞ্চল, এখনকার যে এলাহাবাদ অঞ্চল, সেটাই প্রাচীনকালের কিন্তু বৎস রাজ্য ছিল। এলাহাবাদের নিকটবর্তী বর্তমান কোসাম গ্রাম, এখন একটা গ্রাম আছে এলাহাবাদের কাছে অবস্থিত, যার নাম হচ্ছে কোসাম গ্রাম। তো এখানেই কিন্তু বৎস রাজ্যের কিন্তু অনেক স্থাপত্য, ভাস্কর্য বা স্মৃতিচিহ্ন কিন্তু রয়েছে। তো বৎসের রাজধানীর নাম কি? বৎসের রাজধানীর নাম কৌশাম্বী। বৎস কৌশাম্বী। রাজ পরিবারের মধ্যে যদি বলা হয়, কে ছিল? বৎস রাজ পরিবার প্রাচীন কুরু বংশের একটা শাখা। কি? প্রাচীন কুরু বংশ। কুরু বংশটা আমরা মহাভারতে পড়েছি। তো প্রাচীন যে কুরু বংশ, এই কুরু বংশেরই একটা শাখা হচ্ছে কিন্তু এই বৎস রাজ পরিবার। তো যাই হোক, এখানে ঘটনাটা হচ্ছে এরকম, প্লাবনে, ঠিক আছে, গঙ্গার প্লাবনে হস্তিনাপুর, কুরুদের রাজধানী কোথায় ছিল? হস্তিনাপুর। তো এই হস্তিনাপুর কী হয়েছিল? ধ্বংস হয়ে গেছিলো, মানে ডুবে গেছিলো বন্যায়। তো সেই কারণে কুরুরাজ নিশ্চক্ষু, নাম কি ছিল? নিশ্চক্ষু। কুরুরাজ নিশ্চক্ষু কৌশাম্বীতে কিন্তু তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট।
কেন? তার কারণ এটা নেট পরীক্ষা, ইউজিসি নেট পরীক্ষার কিন্তু আসা কোশ্চেন, মাথায় রাখবে। যে কোশ্চেনটা এরকম এসেছিল যে হস্তিনাপুর বন্যাতে ডুবে যাওয়ার ফলে কুরুরা কোথায় রাজধানী স্থানান্তর করেছিল বা কোথায় চলে গিয়েছিল, এরকম ধরনের কোশ্চেনটা ছিল। কোথায় চলে গিয়েছিল, তাহলে সেটা অ্যান্সারটা কি? কৌশাম্বীতে চলে গেছিল। ঠিক আছে। আর বৎসের রাজা একটা আছে, বৎসের রাজার নাম ছিল উদয়ন। এই উদয়ন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দ্বিতীয়ার্ধে কিন্তু এই রাজা ছিলেন। ঠিক আছে। এই যে প্রদ্যুতের কথা আমরা যে পড়লাম, এই প্রদ্যুতের কন্যাকে বিয়ে করেছিল এই উদয়ন। এই উদয়ন সম্পর্কে কিন্তু নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকায় যে গ্রন্থগুলো পরবর্তীতে হর্ষবর্ধন রচনা করেছিল, এই হর্ষবর্ধনের লেখা যে রত্নাবলী, ঠিক আছে, এই রত্নাবলীটাই কিন্তু এই উদয়নের প্রেম কাহিনীকে কেন্দ্র করেই কিন্তু লেখা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তো যাই হোক, বৎস সম্পর্কে আমরা জানলাম। তো এইখান থেকে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এখান থেকে কিন্তু এইটুকু অংশ পড়লেই কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যাবে। তো চলে আসি এবার 5 নম্বরে। 5 নম্বরে কী বলছে? বর্তমান দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এই অঞ্চলটাই প্রাচীনকালে ছিল কুরু রাজ্য। কুরু রাজ্যের কথা আমরা মহাভারতে পড়েছি। তার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে। হস্তিনাপুর থেকে পাণ্ডবরা কোথায় চলে গেছিল? পাণ্ডবরা চলে গেছিল একদম ইন্দ্রপ্রস্থ। যাই হোক, প্রথম রাজার কথা এখানে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের রাজা কে ছিল? কৌরব্য। কৌরব্য ছিল প্রথম খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। প্রথমে এখানে রাজতান্ত্রিক শাসন ছিল, পরবর্তীতে এটা গণতান্ত্রিক শাসনে পরিণত কিন্তু হয়েছিল। নেক্সট যে আলোচনা এখানে আছে দেখো 6 নম্বর, পাঞ্চাল। বর্তমান উত্তরপ্রদেশের বেরেলি, তারপরে বুদাউন, ফারাক্কাবাদ প্রভৃতি যে অঞ্চল, এই অঞ্চলটাই কিন্তু পাঞ্চাল রাজ্য অবস্থিত ছিল প্রাচীনকালে। এই রাজ্যের বিস্তৃতি সম্পর্কে যদি বলি তাহলে দক্ষিণ দিকে ছিল চম্বল নদী। গঙ্গা নদী রাজ্যটিকে উত্তর পাঞ্চাল এবং দক্ষিণ পাঞ্চালে দুটি ভাগে বিভক্ত করেছিল। তাহলে দক্ষিণ দিকে ছিল চম্বল নদী গেল, আর মাঝখান দিয়ে গঙ্গা নদী গেছে, ফলে উত্তর এবং দক্ষিণ পাঞ্চাল দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটার নাম অহিচ্ছত্র এবং কাম্পিল্য। অহিচ্ছত্র কোথাকার রাজধানী? উত্তর পাঞ্চালের। আর কাম্পিল্য কোথাকার রাজধানী? দক্ষিণ পাঞ্চালের। এই পাঞ্চালের যে একজন রানীর কথা আমরা পড়েছি, তার নাম হচ্ছে পাঞ্চালী। মহাভারতে কিন্তু পাঞ্চালীর উল্লেখ কিন্তু রয়েছে। তো ওখানে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য শহর কর্ণাকুব্জ, যেটা কনৌজ বর্তমানে নাম। পরবর্তীতে কনৌজকে কেন্দ্র করে হর্ষবর্ধন রাজত্ব তৈরি করেছিল। তো এখানে দেখা যাচ্ছে পূর্বে রাজতান্ত্রিক রাজ্য থাকলেও খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ, তাহলে পূর্বে এখানে রাজতান্ত্রিক রাজ্য ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ গণতান্ত্রিক রাজ্য হিসেবে কিন্তু এটা আত্মপ্রকাশ করেছিল। কে? এই পাঞ্চাল। 7 নম্বর কী বলা হচ্ছে? মৎস্য। বর্তমান রাজস্থানের জয়পুর, আলওয়ার, ভরতপুর। তো জয়পুর, আলওয়ার এবং ভরতপুর এখানে কিন্তু প্রাচীন মৎস্য রাজ্য কিন্তু ছিল। প্রাচীন যে মৎস্য রাজ্য, এটা ছিল কি? রাজস্থানের জয়পুর, আলওয়ার আর ভরতপুরে। এর রাজধানীর নাম ছিল বিরাটনগর। তাহলে রাজধানীর নাম কি ছিল? বিরাটনগর। যাই হোক, বিশিষ্ট মৎস্যরাজ কে ছিলেন? রাজা সহজ। ঠিক আছে। আর কি? মৎস্য চেদি উভয় রাজ্যেই কিন্তু তিনি রাজত্ব করত। বিরাটনগর বা বৈরাট এই সম্রাট অশোকের অনুশাসনে কিন্তু আবিষ্কৃত হয়। যাই হোক, বিরাটনগর বা বৈরাটে সম্রাট অশোকের অনুশাসন আবিষ্কৃত হয়েছে। এখান থেকে সম্রাট অশোকের অনুশাসন আমরা পাই। 8 নম্বর কী বলা হচ্ছে? সুরসেন। বর্তমান সেটা কোথায় অবস্থিত? মথুরা আর তার পার্শ্ববর্তী এলাকা, এখানে সুরসেন অবস্থিত। এর প্রাচীন নাম ছিল সুরসেন রাজ্য। রাজধানীর নাম আমরা পড়ছি মথুরা বা মথুরা একই। যাই হোক, তারপরে চলে আসো উল্লেখযোগ্য রাজা অবন্তিপুত্র। এই অবন্তিপুত্র কোথাকার শাসক ছিলেন? সুরসেনের শাসক। সুরসেনের রাজধানী কোথায় ছিল? মধুরা বা মথুরা। তিনি
কোন ধর্মাবলম্বী ছিলেন? তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী অবন্তিপুত্র। তো যাই হোক, অবন্তিপুত্র নাম থেকে মনে করা হয় যে সুরসেন এবং অবন্তী দুই রাজ পরিবারের মধ্যেই কিন্তু বৈবাহিক সম্পর্ক ছিল। কার মধ্যে? সুরসেনের সাথে অবন্তীর। মথুরার রাজারা যদু বা যাদব বংশীয় ছিলেন। যদু বংশীয় বা যাদব বংশীয় এই মথুরার রাজারা ছিলেন। 9 নম্বরে দেখা যাচ্ছে অসমক রাজ্য সম্পর্কে। এই অসমক রাজ্যের ক্ষেত্রে কি বলা হচ্ছে? বর্তমান অন্ধ্রপ্রদেশের বোধন বলে একটা জায়গা আছে, সেখানে অসমক ছিল, প্রাচীন অসমক রাজ্য। এর রাজধানী ছিল পোতালি। রাজধানীর নাম পোতালি। রাজ্যটি গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। মানে এটা একমাত্র রাজ্য ষোড়শ মহাজনপদের, মানে 16খানা রাজ্যের মধ্যে একমাত্র রাজ্য যেটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। গেল। রাজ্যটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। সোনন্দন জাতক, কি নাম জাতকটার? সোনন্দন। এবং জাতক যখনই বলা হচ্ছে তার মানে কি? বৌদ্ধ গ্রন্থ। যাই হোক, সোনন্দন জাতকে অসমক ও অবন্তীকে দুটি প্রতিবেশী রাজ্য বলে বর্ণনা করা হয়েছে। অসমকের উল্লেখযোগ্য রাজার মধ্যে কি আছে? রাজা অরুণ। অসমকের তাহলে রাজার নাম কি পাচ্ছি? রাজা অরুণ। কোথা থেকে জানা যাচ্ছে সেটা? চুল্লু কালিঙ্গ জাতক। কি? চুল্ল কালিঙ্গ জাতকে উল্লেখ আছে যে তিনি মন্ত্রী নন্দী সেনের সাহায্যে কলিঙ্গ জয় করেছিলেন। তাহলে এই রাজা অরুণ কোন জায়গা জয় করেছিল? কলিঙ্গ জয় করেছিল। কার সাহায্যে? মন্ত্রী নন্দী সেনের সাহায্যে। কোথায় থেকে আমরা সোর্সটা পাচ্ছি? সেটা পাচ্ছি চুল্ল কালিঙ্গ জাতকে। এই চুল্ল কালিঙ্গ জাতকটা কোন ধর্মের সাথে যুক্ত? এটা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। বায়ুপুরাণ থেকে জানা যায় ইক্ষ্বাকুদের এক শাখা অসমকে রাজত্ব করতেন। কোথা থেকে জানা যাচ্ছে? বায়ুপুরাণ থেকে। ইক্ষ্বাকুরা সাধারণত কোথায় থাকতো? অন্ধ্রপ্রদেশ বর্তমান, মানে ইক্ষ্বাকু। তো যাই হোক, ওই জন্য দেখো এখানে অন্ধ্রপ্রদেশেও কিন্তু আছে ওই একই টাইপের। তো বায়ুপুরাণ থেকে জানা যায় ইক্ষ্বাকুদের একটা শাখা অসমক এ রাজত্ব করত। তো ওই ইক্ষ্বাকু থেকেই অসমক, বা অসমক থেকে ইক্ষ্বাকু, এরকম একটা কিন্তু মিল আমরা লক্ষ্য করি। অবন্তীর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? অবন্তী বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনী এবং বিদিশা অঞ্চল, এই অঞ্চলটাই প্রাচীনকালে কিন্তু অবন্তী রাজ্য ছিল। তার রাজধানীর নাম ছিল উজ্জয়িনী। তাহলে উত্তরের নাম ছিল উজ্জয়িনী আর দক্ষিণের রাজধানী ছিল মাহিষ্মতি। এই মাহিষ্মতিটা দক্ষিণের ছিল। প্রধান শহরগুলোর মধ্যে ছিল বিদিশা, মাহিষ্মতি এবং দর্শন, এটার কমা হবে। যাই হোক, তো এই হলো শহর। তারপরে দেখো কি বলা হচ্ছে, পূর্ব দিকের ক্ষেত্রে কি আছে? বিতিহোত্র বংশ রাজারা এখানে রাজত্ব করত। পূর্বে বিতিহোত্র বংশের রাজারা এখানে রাজত্ব করত। তার পরবর্তীতে পুলিক নামে এক অমাত্য তাদের উচ্ছেদ করে নিজ পুত্র চন্দ্রপদ্যুৎ মহাসেনকে সিংহাসনে বসান। কাকে? চন্দ্রপদ্যুৎ মহাসেনকে। মহারাজা চন্দ্রপদ্যুৎ মহাসেনের জামাতা ছিলেন হচ্ছে কৌশাম্বীর রাজা উদয়ন। এই উদয়নের সাথেই কিন্তু ওই বিবাহ কাহিনীটা আমরা দেখলাম। যাই হোক, তাহলে উদয়ন কার জামাই ছিল? চন্দ্রপদ্যুতের জামাতা। চলে আসি নেক্সট, গান্ধার। গান্ধারটা বর্তমানে কোথায়? পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডি অঞ্চল, এখানটাতে অবস্থিত প্রাচীন যুগের এই গান্ধার রাজ্য, যেটাকে গ্রিকরা গন্ডরিস বলে বর্ণনা করা হয়েছে। মানে গ্রিক অ্যাকাউন্টগুলো থেকে আমরা এর নাম পাবো গন্ডরিস। গেল। রাজধানী কী ছিল? রাজধানী ছিল তক্ষশিলা। যাই হোক, রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্ররূপে শহরটি কিন্তু খ্যাতি লাভ করেছিল। এখানকার উল্লেখযোগ্য রাজা কি? পুষ্করসারিন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মধ্যভাগে কিন্তু এই রাজা এখানে কিন্তু ছিল, পুষ্করসারিন। তাহলে পুষ্করসারিন কোথাকার রাজা ছিল? তিনি ছিলেন গান্ধারের রাজা। নেক্সট কি দেখব? 12 নম্বর, কম্বোজ। কম্বোজের ক্ষেত্রে কম্বোজকে মূলত গান্ধারের প্রতিবেশী রাজ্যরূপে উল্লেখ করা হয়েছে। রাজ্যের অবস্থান সম্পর্কিত মতভেদ, এর মধ্যে 1 নম্বর মতভেদ কি বলছে? রাজ্যটি পুঞ্জ রাজৌলি এই অঞ্চলে অবস্থিত ছিল। কোথায়? পুঞ্জ রাজৌলি এই অঞ্চল। আবার কোনো ক্ষেত্রে বলা হচ্ছে রাজ্যটি হিন্দুকুশ পাহাড়ের দক্ষিণ পূর্বে কাবুল বেগ্রাম অঞ্চলে অবস্থিত ছিল। তো যাই হোক, রাজ্যটি প্রথম দিকে রাজতান্ত্রিক হলেও পরে কিন্তু গণতান্ত্রিক হিসাবে আত্মপ্রকাশ করেছিল কম্বোজ। এবার চলে আসি 13 নম্বর, চেদি বা চেতি রাজ্য। তো সাধারণত আমরা
কলিঙ্গর চেদি এরকমভাবেই চিনি। তো যাই হোক, এখানে বলা হচ্ছে বর্তমানে গঙ্গা নদীর দক্ষিণে ও এলাহাবাদের পশ্চিমে এই প্রাচীন চেদি, যার শক্তিমতী রাজধানীটা ছিল, ঠিক আছে, এই চেদি বা চেতি রাজ্য কিন্তু অবস্থিত ছিল, রাজধানী ছিল শক্তিমতী। গুরুত্বপূর্ণ শহর মধ্যে যদি বলা হয় তাহলে সহজাতি, তাহলে সহজাতিটা কোথাকার, সেটা হচ্ছে চেদির বা চেতির একটা গুরুত্বপূর্ণ শহর। নেক্সট কি বলা হচ্ছে মগধ। মগধের ক্ষেত্রে কি, দক্ষিণ বিহারের পাটনা, দেখো কি বলছে, দক্ষিণ বিহারের পাটনা, নালন্দা, গয়া, নওদা, ঔরঙ্গাবাদ, জোহানাবাদ জেলা, এই সমস্ত জায়গাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বর্তমান মানে তখনকার মগধ রাজ্য। এর রাজধানী কি ছিল, প্রাচীন গিরিব্রজ বা রাজগৃহ, যাকে ঘিরে রয়েছে বৈহার, বরাহ, বৃষভ, ঋষিগিরি এবং চেতক, এই 5খানা পাহাড়। এই 5টা পাহাড়ের নাম কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ কোশ্চেন কিন্তু এখন একটু ভেতর থেকে হচ্ছে, সেই কারণে যে মগধকে কেন্দ্র করে আছে কটা পাহাড়, বা মগধকে পরিবেষ্টিত করে আছে মোট কতগুলো পাহাড়, তাহলে সেটা হচ্ছে 5খানা পাহাড়। কি কি পাহাড়, বৈহার, বরাহ, বৃষভ, ঋষিগিরি আর চেতক। গেল। এর রাজধানী কি, প্রাচীন রাজধানী গিরিব্রজ বা রাজগৃহ। পরবর্তীকালে রাজধানীটা কি হয়, পাটলিপুত্র। এই পাটলিপুত্রের চারদিকে আবার কি, এর চারদিকে রয়েছে গঙ্গা নদী ও ওপরের দিকে সোন ও গণ্ডক নদী। তো যাই হোক, পাটলিপুত্র গেল। উল্লেখযোগ্য রাজার মধ্যে আমরা পাচ্ছি প্রথম বিম্বিসার এবং অজাতশত্রু। বিম্বিসার কোন বংশ প্রতিষ্ঠা করেছিল, হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিল। তারপরে বলা হচ্ছে মহাজনপদগুলির মধ্যে কালক্রমে আমরা যেটা দেখতে পাই যে শক্তিশালী হয়ে উঠতে থাকে, কে সেটা, মগধ। গেল। এরপরে অন্যান্য মহাজনপদগুলি সে গ্রাস করে নেয়। মগধ তারপরে আস্তে 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 শক্তি বাড়াতে 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 একটা টাইমের পর মগধ সমস্ত যে মহাজনপদ সবগুলোকে গ্রাস করে একটা সাম্রাজ্যে কিন্তু পরিণত হয়েছিল। ওই কারণে তখন থেকে শুরু হয় মগধ এম্পারিয়ালিজম। ওকে। নেক্সট 15 নম্বর ব্রিজি। 8টি কিংবা 9টি, টোটাল হয় 8 বা 9, 8 থেকে 9খানা গণরাজ্য নিয়ে এই ব্রিজি রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল, কনফেডারেসি। ওকে, রাষ্ট্রসংঘ মানে কনফেডারেসি। তো ব্রিজি কনফেডারেসি 8টা কিংবা 9টা গণরাজ্য নিয়ে এটা গঠিত হয়েছিল। নেপালের দক্ষিণ ও পশ্চিমে, কোথায়, নেপালের দক্ষিণ ও পশ্চিমে, আর কি গঙ্গার উত্তরে। তোমরা ভারতের ম্যাপটা আশা করি ইম্যাজিন করতে পারছো, নেপালের দক্ষিণ ও পশ্চিমে, গঙ্গার উত্তরে আর মল্ল রাজ্যের পশ্চিমে রাজ্যগুলির সম্ভাব্য অবস্থান কিন্তু ছিল। গেল। এর রাজধানীর নাম কি, বৈশালী। তাহলে ব্রিজির রাজধানীর নাম বৈশালী। লিচ্ছবি রাজাদের কিন্তু রাজধানী ছিল এটা, লিচ্ছবি। গেল। তাহলে ব্রিজির রাজধানী বৈশালী, এটা লিচ্ছবিদেরও কিন্তু রাজধানী ছিল। এদের উল্লেখযোগ্য শহর কি, ব্রিজিগ্রাম। বৈশালীর নিকটে এই ব্রিজিগ্রাম কিন্তু অবস্থিত। আর বলা হচ্ছে কি, উক্কাচেলা। ব্রিজিগ্রাম একটা, আর একটা উক্কাচেলা। উক্কাচেলা এটা গঙ্গা নদীর উত্তর উপকূলে অবস্থিত। যাই হোক, বিদেহের রাজধানী মিথিলা, যার বর্তমান অবস্থান ছিল নেপালের জনকপুর। এইটা এসেছিল আমাদের নেট পরীক্ষায় কোশ্চেন, ঠিক আছে। কি, বিদেহর রাজধানীর নাম কি, তাহলে সেটা হচ্ছে মিথিলা। এর রাজা কে ছিল, জনক রাজা ছিল, ঠিক আছে, রাজা জনক, জনক রাজা। তাহলে বিদেহের রাজধানীর নাম কি, বিদেহর রাজধানী তার নাম হচ্ছে মিথিলা। গেল। এখানে কোন রাজ্য ছিল, বৈশালী রাজ্য। কতগুলো গণরাজ্য নিয়ে এটা রাষ্ট্রসংঘ গঠন করা হয়েছিল, 8 থেকে 9খানা রাজ্য নিয়ে গঠন করা হয়েছিল। তো এখানে দেখো এই যে ক্লাসটা, এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর বাইরে কিন্তু একটাও কোশ্চেন হচ্ছে না। তুমি সে নেটই বলো, এসএসসি বলো, যে কোনো কম্পিটিটিভের বলো, ডাব্লিউবিসিএস বলো, যে কোনো পরীক্ষার কিন্তু এই যে কয়েকটা আমরা আলোচনা করলাম, ছোট ছোট মনে হচ্ছে যে এইটুকু মাত্র, কিন্তু পরীক্ষা তোমার এইটুকুর মধ্যে থেকেই আসবে। অতএব বেশি মাথায় চাপ না নিয়ে এই ক্লাসটা তোমাকে গোটা ভালো মতো দেখতে হবে। দেখে দরকার পড়লে এটাকে তোমরা পজ করে করে নোট ডাউন করে নিতে হবে নিজের ফরম্যাটে। আমি আমার ফরম্যাটে এটা তৈরি করেছি, তোমরা নিজের ফরম্যাটে তৈরি করবে। ফলে
এটা কিন্তু তোমাদের উপকারে লাগবে। এটা যে কোনো পরীক্ষায় তুমি এই 16খানা মহাজনপদ সম্পর্কে এই যে ক্লাসটা, এটা তুমি যদি একদম তটস্থ করে রাখতে পারো, তুমি যে কোনো পরীক্ষাতে কোশ্চেন 100% কমন পাবে, আর তুমি ঠিকও করে আসতে পারবে। তো যাই হোক, এবার আমরা চলে আসবো 16 নম্বরে। দেখো 16 নাম্বার লাস্ট, এখানে কি বলা হচ্ছে, মল্ল শহরের অবস্থান সম্পর্কে দুটি মতবাদ আছে। 1 নাম্বার, বর্তমান পাদারাওয়ান, কি বলছে, পাদারাওনা অঞ্চল, বর্তমান পাদারাওয়ানা অঞ্চল। আর 2 নাম্বার আর একটা মতামত, আধুনিক ফাজিলপুর অঞ্চল। তাহলে বর্তমানে কোথায়, পাদারাওনা অঞ্চল আর ফাজিলপুর অঞ্চল, এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় অবস্থিত মল্ল। এর রাজধানী ছিল কুশিনারা বা কুশিনগর বা পাবা বা কুশাবতী। এখানে কুশিনগরটা লেখা হয়নি, তো মল্ল হচ্ছে কুশিনগর বা কুশিনারা বা কুশালাবতী বা পাবা। তো এই পাবাটাও কিন্তু আমরা গৌতম বুদ্ধের সাথে রিলেটেড। তো যাই হোক, মল্লব্রিজি রাষ্ট্রসংঘের এই প্রতিবেশী রাষ্ট্রসংঘ রাজতান্ত্রিক রাষ্ট্ররূপে আবির্ভাব হলেও গণতান্ত্রিক রাষ্ট্ররূপে কিন্তু আত্মপ্রকাশ ঘটে। তো এরকমভাবে কিন্তু আমরা 16খানা মহাজনপদ দেখলাম। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই কোশ্চেন বা এই ক্লাস থেকে কোন কোন জায়গার কোন কোন কোশ্চেন আসবে। তাহলে তোমরা এই ক্লাসটাকে মোটামুটি 3 থেকে 4 বার দেখবে, কারণ কি, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তুমি যদি ঠিক মতো প্র্যাকটিস না করো, তুমি যতই পড়ো মনে থাকবে না। সেই কারণে এই ক্লাসগুলোকে তোমরা বারবার করে, আমি প্লে লিস্টে রেখে দেবো, এটা প্রাচীন ভারতের ইতিহাসের যে প্লে লিস্ট আছে তার মধ্যে এটা আমি রেখে দেবো, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। আশা করি তোমাদের উপকারী হবে। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানে। তো সেখান থেকে লিঙ্কগুলোতে কিন্তু তোমরা গিয়ে মক টেস্ট দিতে পারো, বা নোটস বলতে ডিজিটাল নোটস, সেগুলোকে এখানে কালেক্ট করতে পারো, পড়তে পারো। আর আমাদের যে এই চ্যানেল দ্য হিস্টোরি এক্সপ্লোরিং চ্যানেলের যে কমিউনিটি সেকশন আছে ইউটিউবে, তো সেখানে গিয়ে কিন্তু তোমরা ফ্রিতে মক টেস্টও কিন্তু দিতে পারো। ওখানে অজস্র মক টেস্ট দেওয়া রয়েছে, অনেক শর্ট কোশ্চেন আছে। আর শর্ট কোশ্চেনগুলো কিন্তু বাছাই করা, যে শর্ট কোশ্চেন ওখানে দেওয়া হয়েছে সেটা কোনো না কোনো পরীক্ষার শর্ট কোশ্চেন চলে আসা কোশ্চেন। ওই জন্য ভেবো না যে যা তা ইচ্ছা মতো ওখানে দেওয়া আছে। ওখানে যে কোশ্চেনই দেওয়া থাকুক, সেটা মনে করবে যে কোনো না কোনো বিগত বছরের প্রশ্নই ওখানে দেওয়া রয়েছে। ওখানে অনেক কোশ্চেন আছে, তোমরা কিন্তু ডাইরেক্ট ওটা মক টেস্টগুলোকে কিন্তু দিতে পারো। তো যাই হোক, আমাদের ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার নামে একটা ফেসবুকে পেজ আছে, তোমরা কিন্তু ওখানেও যুক্ত হতে পারো। তো আশা করি সব ঠিকঠাক বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।